নেক্সট আমরা শুরু করব তাহলে পরিবর্তিত প্রবাহের এসি বর্তনী। বর্তনী বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা যন্ত্র, ইলেকট্রিক্যাল কোনো যন্ত্র যখন কোনো তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হয় এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, যন্ত্রের কার্যনীতিটা আমরা ব্যাখ্যা করি, তার জন্য একটা ব্লক ডায়াগ্রাম আঁকি। ঠিক আছে, সেটাকে আমরা বর্তনী বলে থাকি। যেমন ডিসির ক্ষেত্রে আমরা ডিসি প্রবাহ যখন দেখেছিলাম, যে ধরো এইরকম একটা রেজিস্ট্যান্স, মানে এটা বলার আগে বলি, ধরো এরকম কোনো একটা বৈদ্যুতিক বাল্ব আছে, সেই বৈদ্যুতিক বাল্বটাকে তুমি জ্বালাবে কোনো একটা ব্যাটারি দিয়ে, তাহলে এইরকম ভাবে তো আমরা ছবিটা আঁকি না যে কোনো বর্তনীকে প্রকাশ করার জন্য আমরা এই বাল্বের পরিবর্তে একটা রেজিস্ট্যান্স বলে দিই, একটা রোধক আছে, জাস্ট এখানে এটা অ্যাপ্লাই করা হয়, এরকমই দেখায় আমরা ছবিতে। ঠিক আছে, তো সেরকম ভাবে এটা যেমন ডিসি সোর্স বোঝানোর জন্য আমরা এই দিকটা পজিটিভ এবং নেগেটিভ এটা বলি, ঠিক একই রকম ভাবে যখন এটা এসি হবে তখন এটার সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, যে এইরকম দেখানো হয়। ঠিক আছে, তো সেই এসি সার্কিটের ক্ষেত্রে এখানে যে বাধা যতগুলো প্রতিরোধক আছে, যেমন ডিসির ক্ষেত্রে আমরা রোধকটাকেই বাধা হিসাবে ধরেছিলাম, কিন্তু এসি বর্তনীতে অনেকগুলো কম্পোনেন্ট এখানে থাকে যারা বাধা দেয়। যেমন রোধ, পরিবাহী রোধ, সে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে, সেটা ডিসি হোক বা এসি হোক, সেটা থাকবেই। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরো দুটো এখানে নতুন পড়বে, আর একটা হচ্ছে ক্যাপাসিটর সি, আর একটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর মিন্স তোমাদের ওই যে আবেশক কুণ্ডলী। ঠিক আছে, এইটাকে ক্যাপাসিটর সি আর এটা ইন্ডাক্টর। এই দুটোই কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, মানে ডিসি কারেন্টের ক্ষেত্রে দুটো ঘটনা একটু বলে দিই। একটা কোশ্চেন এখান থেকে ছিল, আমি একটু আলোচনাও করেছিলাম, তবু আরেকবার বলে দেবো। ধরো এখানে তুমি শুধুমাত্র ডিসি প্রবাহ পাঠাচ্ছ, এই ইন্ডাক্টরটা তৈরি হয় কিভাবে না, সলিনয়েড ভাবতে পারো এটাকে, সলিনয়েড, যেমন সলিনয়েড, সেই সলিনয়েডটাই আবার ইন্ডাক্টরের কাজ করবে, আবেশক কুণ্ডলীর কাজ করবে। তো এটা অন্তরিত তার দিয়ে তৈরি, তাহলে এর মধ্য দিয়ে তুমি যখন ডিসি প্রবাহ পাঠাবে, তাহলে এর যে কার্যনীতিটা একটু পরেই এক্সপ্লেন করব। এমনি ডিসি প্রবাহের ক্ষেত্রে কি হয় না, প্রবাহটা কনস্ট্যান্ট, তাহলে এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে এই পরিবাহী রোধ, অর্থাৎ এই কুণ্ডলীটা যে তৈরি যে পরিবাহী দিয়ে, সেই পরিবাহীর একটা রোধ থাকে। ঠিক আছে, তাহলে সেই রোধটাই এখানে বাধা দেবে। ঠিক আছে, কিন্তু এইটাতে যদি আমি কোনো এসি প্রবাহ পাঠিয়ে দিই, এসি যদি কোনো প্রবাহ পাঠানো হয়, তখন কি হবে না, যেহেতু এসি প্রবাহের ক্ষেত্রে তার প্রবাহের মান এবং অভিমুখটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে আইটা ভ্যারি করছে, সেই জন্য এই কুণ্ডলীর যদি স্বাবেশাঙ্ক এল হয়, স্বাবেশাঙ্ক যদি এল হয়, তাহলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই আবিষ্ট তড়িৎচালক বলের মান ই সমান আমরা ফ্যারাডের ল অনুযায়ী জানি, হ্যাঁ, এল ডিআই বাই ডিটি। তাহলে সময়ের সাপেক্ষে এই যে ডিআই বাই ডিটি এটা পরিবর্তন হচ্ছে, তার জন্য তড়িৎচালক বল সৃষ্টি হবে। যেহেতু ডিসির ক্ষেত্রে এই ডিআই বাই ডিটিটা 0 হয়ে যায়, সেই জন্য এখানে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না, এবং লেঞ্জের ল অনুযায়ী এটা দেখতে পাচ্ছ নেগেটিভ, সেই জন্য এসি প্রবাহ পাঠানোর সময় এই তড়িৎচালক বল, মানে এক্সটার্নাল তড়িৎচালক বল যেদিকে তড়িৎ প্রবাহ পাঠাতে চাইছে, এই আবিষ্ট তড়িৎচালক বল তার উল্টো দিকে ক্রিয়াশীল হচ্ছে, যে জন্য তড়িৎ প্রবাহের ক্ষেত্রে মানে এটাই বাধা সৃষ্টি হচ্ছে, এটা বলছে আর কি, মানে নেট তড়িৎচালক বলটা কমে যাচ্ছে। মানে তুমি এদিকে ধরো এক্সটার্নাল তুমি অ্যাপ্লাই করেছো ই, ঠিক আছে, আর এর ফলে সৃষ্টি হয়েছে তোমার ছোট ই, তাহলে নিট মানে এই বর্তনীতে নিট তড়িৎচালক বলটা কত, সেটা তখন বড় মাইনাস ছোট, বড় ই মাইনাস ছোট ই। তাহলে সেই হিসাবেই টোটাল ইটা কমে যাওয়ার জন্য আমরা এখানে ভাবছি যে এর একটা বাধা আছে, যে বাধাটা তড়িৎ প্রবাহ সৃষ্টিতে বাধা দিচ্ছে। ঠিক আছে, আর একটা ব্যাপার যেটা বললাম, ডিসির ক্ষেত্রে যেহেতু এই ডিআই বাই ডিটিটা 0 হচ্ছে, সেই জন্য এইটা সৃষ্টি হচ্ছে না, সেই কারণে মোট তড়িৎচালক বলটা ক্যাপিটাল ই এর সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে,
আর ধারকের ক্ষেত্রে কি হয় না, ধারকের ক্ষেত্রে আমরা এমনি জানি যে ধারকের ক্ষেত্রে যদি কোনো একটা ব্যাটারি এখানে যোগ করা হয়, তাহলে ধারক মানে তো জানো যে দুটো সমান্তরাল পাত, তাদের মাঝে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা হয় কোনো অন্তরক পদার্থ দ্বারা পূরণ করা থাকে, আর যদি বায়ু ধারক হয় তাহলে সেটা সিম্পল খালি থাকবে, মানে পুরো ফাঁকা থাকবে, বায়ু দ্বারা ভর্তি থাকবে। তাহলে এর মাঝে যেহেতু কোনো কানেকশন নেই, সেই হিসাবে কোনো প্রবাহ এর মধ্য দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে ডিসি প্রবাহের ক্ষেত্রে এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে, রোধটা, এটা কিন্তু অসীম মানের হয়, যার ফলে কোনো প্রবাহ ওর মধ্য দিয়ে যায় না। এরকম তোমরা একটা অ্যাপ্লিকেশন করে থাকবে, ধরো এরকম একটা ধারক আছে, মনে হয় ইয়েতে ওহম সূত্রতে এরকম ধরনের কোনো প্রবলেম ছিল। ধরো এর মান এখানে দেওয়া আছে 2 ভোল্ট, এটা ধরে নাও রোধের মানটা 10 ওহম ধরে নাও, বললো বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহটা কত, উপর একটা ধারক, এইটা ধারক ছিল, ধারক হতো সি। এইটা হয়তো বললো যে এক্ষেত্রে এই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ কত, সেটা বের করতে পারবে। প্রবাহটা বের করে নিবে। এখানে যেহেতু ডিসি এখানে দেওয়া হয়েছে, সেই হিসাবে এই দিক দিয়ে কোনো প্রবাহ যাবে না, এর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটার জন্য তুমি এখানে পেয়ে যাবে আই সমান হচ্ছে V/R 2/10 এখান থেকে পেয়ে গেলে, আর ভি সমান IR অ্যাপ্লাই করলে এই দুই প্রান্তে বিভব প্রভেদ পেয়ে যাবে। আর এই বিভব প্রভেদটা পেয়ে গেলে, এটা যেহেতু এর সঙ্গে প্যারালাল লাগানো আছে, যদি এখানে জিজ্ঞেস করে ধারকের মধ্যে সঞ্চিত আধান কত, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সেখানে সি এর মান দেওয়া থাকবে, এখান থেকে আধানের পরিমাণটা পেয়ে যাবে। যাই হোক, এইরকম প্রবলেম তোমরা ওহম সূত্রতে হয়তো পাবে। তো এটা মনে রাখবে যে ডিসি প্রবাহের ক্ষেত্রে এই ক্যাপাসিটর কিন্তু ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেয়, এর মধ্যে দিয়ে কোনো ডিসি প্রবাহ হবে না। এবার আমরা আসব এসি প্রবাহের ক্ষেত্রে। এসি যদি এতে অ্যাপ্লাই করা হয় তখন কি হবে? তাহলে এসি যদি অ্যাপ্লাই করা হয় তখন এটা সময়ের সাপেক্ষে যেহেতু এটা পরিবর্তন হয়, তখন কি হবে, এই জায়গাতে এটা ফ্লাক্সের চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি এটা তোমরা ওই ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ চ্যাপ্টারতে প্রথমেই আছে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি, এটার একটা রাশিমালা আছে, আইডি ইকুয়াল টু μ0ε0 d∅e/dt। এর একটা রাশিমালা আছে যেখানে μ0ε0 তোমরা জানো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, এই φ-টা কি? φ হচ্ছে তড়িৎ ফ্লাক্স, তাহলে d∅e/dt-টা কি না সময়ের সাপেক্ষে এই তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনটা। তাহলে এই ফ্লাক্স সমান আমরা কি জানি, φ সমান মানে φ-e সমান কত, E.ds EDS বা EDS cos θ, আমি এখানে EDS লিখছি বা E * A লিখছি ক্ষেত্রফলটা। cos θ-টা এক্ষেত্রে θ 0, কেন কি না এই তল ভেক্টর আর তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, মানে এইভাবে তড়িৎ ক্ষেত্রটা এর মধ্য দিয়ে যাচ্ছে বড় রেখাগুলো, তাহলে E * A হবে। তাহলে এইটা কি হচ্ছে, এই ইটা তড়িৎ ক্ষেত্রটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তন হওয়ার জন্য এই d∅e/dt-টা পরিবর্তন হচ্ছে। তাহলে সেই পরিবর্তন হওয়ার জন্য এখানে একটা আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট উৎপন্ন হয়। কিন্তু যদি এখানে তুমি ডিসি প্রবাহ পাঠাও তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিসি প্রবাহের ক্ষেত্রে ফ্লাক্সের চেঞ্জ হবে কি? তড়িৎ ক্ষেত্রে তো কোনো পরিবর্তন হবে না। তড়িৎ ক্ষেত্র সমান কি জানো, E সমান V/D, বা ডেরিভেটিভ ফর্মে যদি বলো dV/dx, এটা মাইনাস সাইন থাকে, মাইনাসটা আমি এখানে না ধরেই বলছি। তাহলে এক্ষেত্রে এই এর ভ্যালুটা চেঞ্জ হবে কার জন্য, x তো দুটোর মধ্যে দূরত্ব তো ফিক্সড, তাহলে V পরিবর্তন হলে, মানে এখানে যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা পরিবর্তন যদি হয় তবেই তো তোমার এর পরিবর্তন হবে, আর এর পরিবর্তন হলে তবেই ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফ্লাক্সের পরিবর্তন হলে তবেই তুমি আইডিটা পাবে। ঠিক আছে,
সেই জন্য ডিসি প্রবাহের ক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাওয়া যায় না। এসি কারেন্টের ক্ষেত্রে এই রিলেশন অনুযায়ী একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকে, আর ওই কারেন্টটার জন্যই ক্যাপাসিটরের মধ্য দিয়ে এসি প্রবাহ যেতে পারে। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে এখানে পড়তে হবে কিছু, যে এখানে যদিও আমি রাশিমালাগুলো বের করব, প্রত্যেকটা বর্তনীতে যে ইম্পিডেন্স, মানে এখানে ডিসি প্রবাহের ক্ষেত্রে আমরা যেরকম বাধা হিসাবে রোধ বলতাম, রোধটাকে আমরা বাধা বলতাম, এখানে সেটা ইম্পিডেন্স বা প্রতিঘাত বলা হবে। এবারে প্রতিঘাত বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন হবে, এটা পিওর রেজিস্টিভ হবে, পিওর ক্যাপাসিটিভ হবে, পিওর ইন্ডাকটিভ হবে। মানে পিওর মানে যেখানে শুধুমাত্র রোধ ছাড়া আর কিছু নেই, সেটা পিওর রেজিস্টিভ। তারপর ক্যাপাসিটর যখন শুধুমাত্র আছে, সেখানে পিওর ক্যাপাসিটিভ বলা হয়। আর যদি কোনো একটা বর্তনীতে শুধুমাত্র ইন্ডাক্টর মানে আবেশক কুণ্ডলী আছে, সেটাকে তখন বলা হয় পিওর ক্যাপাসিটিভ, এই ইন্ডাকটিভ সার্কিট। প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কত নির্ণয় করতে হবে, জানতে হবে। এইটা নির্ণয়টা তোমাদের এখন তোমাদের সিলেবাস এটা পড়ে না। ঠিক আছে, মানে প্রত্যেকের ইম্পিডেন্স ক্যালকুলেশন করো এরকমটা থাকে না। ওইটা যদি পড়ে তখনই কিন্তু লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়, যেহেতু বড় কোশ্চেনগুলো তোমাদের দেয় না, সেই হিসাবে ওইগুলো রাশিমালাটা পড়ে না। এখন তোমাদেরকে প্রত্যেকের রাশিমালাটা জেনে রাখতে হবে। জেনে রাখাটা খুব সহজ। একটা যেমন আমরা এলসিআর বর্তনী পড়বো, ওই এলসিআর বর্তনীর ইম্পিডেন্সটা মনে রাখতে পারলেই সবারই তুমি ইম্পিডেন্স মনে রাখতে পারবে। ঠিক আছে, এবং সেইখান থেকেই তো প্রত্যেকটার এখানে টার্মগুলো আসবে, সেই টার্মগুলো আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, দেখো একটা একটা করে বলছি, একটু মন দিয়ে শুনো, ব্যাপারটা বুঝে যাবে, খুব ইজি ব্যাপার। প্রথমে এখানে বইয়ে যেটা দেওয়া আছে একটা ঘূর্ণি ভেক্টর, এই ঘূর্ণি ভেক্টর বা তোমার ওই ফেজর ডায়াগ্রাম একটা টার্ম তোমাদের আঁকতে হয় আর কি। প্রত্যেকটা বর্তনীর ক্ষেত্রে অবজেক্টিভ কোশ্চেন হিসাবে থাকে যে এলআর বর্তনী, এলসিআর বর্তনী, সি বর্তনী, প্রত্যেকটার ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে ফেজর ডায়াগ্রাম জিনিসটা কি? তোমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যা চ্যাপ্টারতে ওই পিভি ডায়াগ্রাম পড়েছিলে, মনে আছে? পিভি ডায়াগ্রাম, ওই পিভি ডায়াগ্রাম যেখানে তোমার কিছুই নয়, এমনি সিম্পল একটা লেখচিত্র, যেটা তোমার ভি, এদিকে তোমার পি প্রকাশ করা থাকবে, বয়েলের সূত্র হলে এটা হয়। হ্যাঁ, তারপর পিভি ভার্সাস ভি হলে এই স্ট্রেট লাইন হয়, আর পিভি ভার্সাস পি হলে এটাও স্ট্রেট লাইন হবে। এরকম যে কার্ভগুলো, এগুলো হচ্ছে পিভি ডায়াগ্রাম বলা হয়। তো সেই রকম ওই পিভি ডায়াগ্রাম দিয়ে তোমরা তাপগতিবিদ্যাতে কম্পিটিটিভ পরীক্ষাতেও বলো, এমনি তোমাদের 11-এও দেখবে ছিল, অনেক কোশ্চেন ছিল ডায়াগ্রাম দিয়ে। ধরো এইখান থেকে এরিয়া একটা বের করতে হয় পিভি ডায়াগ্রামে, সেই এরিয়াটা তার কৃতকার্যটা নির্দেশ করে। এইরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো সেই রকমই এখানে ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে। ফেজর ডায়াগ্রাম থেকে আমরা এই বর্তনীর ডিটেলসটা জানতে পারবো। ফেজর ডায়াগ্রামটা কি না, যেহেতু এটা আমরা এসি বর্তনী বলছি, যেটা সময়ের সাপেক্ষে তড়িৎচালক বলটা পরিবর্তন হয়, তো সেই হিসাবে এই দিকে তোমার টাইম, আর এই দিকে তোমার পরিবর্তিত যে রাশিগুলো, অর্থাৎ পরিবর্তিত রাশি তড়িৎচালক বল হতে পারে, আর প্রবাহ মাত্রাও হতে পারে আই। ঠিক আছে, তো যেটা একটা ভেক্টর দ্বারা প্রকাশ করবে। যেমন তোমরা ভেক্টর রাশি প্রকাশ করতে এরকম তীর চিহ্ন দ্বারা, এটা একটা বস্তুর, মানে ধরো এটা এক্স আর এটা যদি ওয়াই হয়, একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক লিখতে কি এক্স ওয়াই, তাহলে যার ভ্যালুটা কি নির্দেশ করতো ওপি বাহু দ্বারা, আর তার প্রাথমিক বিন্দু ও, অন্তিম বিন্দু পি। সেই রকম ভাবে এখানেও একটা রেখা দ্বারা তোমার এটা প্রকাশ করা থাকবে, ওই তড়িৎচালক বলটাকে। যেহেতু এই তড়িৎচালক বলটা পরিবর্তনশীল, সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে, মানে এই যে লেখচিত্র সময়ের সাপেক্ষে পরিবর্তন, এটা তো সময় অক্ষ ছিল নাকি, আর এইটার সাপেক্ষে দেখো তড়িৎচালক বলটা পরিবর্তন হচ্ছে। তাহলে তড়িৎচালক বলের পরিবর্তন হলে এর মানটা তো পরিবর্তন হবে, এবং মান পরিবর্তন হওয়ার সাথে সাথে অভিমুখটাও পরিবর্তন হচ্ছে। তাহলে একটা সময় এ পজিটিভ আছে, তার মানে পজিটিভ এই অক্ষে থাকলো,
আর কোনো সময় নেগেটিভ হবে, তখন কি এই পজিশনে থাকবে? তখন অন্যদিকে নেগেটিভ যেদিকে আছে সেখানে থাকবে। তার মানে কি এটা তখন পরিবর্তিত, মানে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে আর কি, সেই জন্য এটাকে ঘূর্ণি ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে ই হলো এইটা দ্বারা প্রকাশ করছি, যার মানটা যে কোনো মুহূর্তে মানটা নির্দেশ করবে তার এই যে পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট থেকে এই ই অক্ষের উপর যে অভিক্ষেপটা অঙ্কন করছে, মানে একটা লম্ব অঙ্কন করবে, এই যে ভ্যালুটা সেটা হচ্ছে তার ভ্যালু, মান যে কোনো মুহূর্তে। ঠিক আছে, আর এই এক্স অক্ষের সঙ্গে মানে টাইম অক্ষের সঙ্গে যে কোণটা করছে এই কোণটা তার ওমেগা টি দ্বারা প্রকাশ করা হয়। কারণ আমরা এই যে তড়িৎচালক বলে রাশিমালাটা পেয়েছিলাম না, ই সমান E0 সাইন ওমেগা টি, তাহলে এই ওমেগা মানে কোনখানে উৎপন্ন হয় এসিটা বুঝতে পারছো, সেই কৌণিক বেগ মানে তলটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তার জন্য এই ওমেগাটা আসছে। এ যেরকম ভাবে ঘুরবে সেই হারে এই ভেক্টরটার পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে এখানে একটা প্রবাহমাত্রা পাবো, মানে তড়িৎচালক বল আছে মানে কোনো বর্তনীতে প্রবাহমাত্রা থাকবে, তাহলে সেই প্রবাহমাত্রাটা আরেকটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হতে পারে। সেই ভেক্টর অবশ্যই এখানে প্রবাহমাত্রাটা তড়িৎচালক বলের থেকে কম হবে, কারণ একটা ইম্পিডেন্স বাধা আছে। তাহলে বাধার জন্য যেহেতু আমরা জানি সেই ডিসির ক্ষেত্রে পড়েছি I সমান V/R, তাহলে আর তো সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি, সুতরাং সবসময় আই এর ভ্যালুটা ভি এর থেকে কম হবে, মানে এখানে ই এর থেকে আই এর ভ্যালুটা কম হবে। তো সেই জন্য এইটাকে আমরা আই ভেক্টর প্রকাশ করছি, এবং তারও এই যে অভিক্ষেপটা আঁকবো সেই অভিক্ষেপটা এখানে এই মুহূর্তে আই এর ভ্যালুটা নির্দেশ করবে। ঠিক আছে, তো এই জায়গায় মূল যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে কি না, যে তড়িৎচালক বল তুমি অ্যাপ্লাই করেছো কোন একটা বর্তনীতে, তার সাপেক্ষে প্রবাহমাত্রার দশাটা আগিয়ে থাকছে না পিছিয়ে থাকছে, এইটা বা কতটা আগিয়ে থাকছে বা কতটা পিছিয়ে থাকছে, এই ব্যাপারটা তোমাকে কিন্তু জানতে হবে, এবং সেটা প্রকাশ করা হবে এই ফেজর ডায়াগ্রামে। এখন যদি বলি এইটা ছিল তোমার ই তড়িৎচালক বল, যার দশাটা ছিল ওমেগা টি, আর এদের মধ্যে একটা ডিফারেন্স আছে দশার, এইটা দশা প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে কি ফাই। ফাই হচ্ছে দশা পার্থক্য ই এর সঙ্গে আই এর। ঠিক আছে, তাহলে এই টোটাল ভ্যালুটা অর্থাৎ আই এর দশাটা তাহলে কত হচ্ছে, এই টোটালটা ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এইটা তাহলে স্বাভাবিকভাবে এখানে আমরা আই এর যে রাশিমালাটা পাবো আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হতে পারে, এটা পিছিয়েও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তাহলে যখন মাইনাস হবে এইটা তখন ফাই হলে এটা তখন মাইনাস হয়ে যাবে, সেই জন্য এটা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে এইটা তোমাদেরকে এখন শুধু বোঝাতে চাইলাম যে তড়িৎচালক বল যে দশায় থাকে প্রবাহমাত্রা তাদের মধ্যে একটা দশা পার্থক্য থাকতেও পারে নাও পারে, কোনো কোনো বর্তনীর ক্ষেত্রে থাকবে, থাকলেও কত থাকবে সেটা নির্ণয় করতে হবে, কোনো কোনো বর্তনীর ক্ষেত্রে থাকবে না, কোন বর্তনীর ক্ষেত্রে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, এবং সেটাকে প্রকাশ করা হচ্ছে এই ফেজর ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, আর একটা ডায়াগ্রাম আছে ওই যে ট্রায়াঙ্গেল ইম্পিডেন্স নির্ণয় করার জন্য, ট্রায়াঙ্গেল তোমার কি জানো ত্রিভুজ এটা বলা হয়, হ্যাঁ প্রতিবাধা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল একটা আছে, ওইটা থেকেও আমরা নির্ণয় করতে পারবো। তো যাই হোক, এখন প্রত্যেকটার ক্ষেত্রে এই ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে প্রত্যেকটা বর্তনী। প্রথমে আমরা বিশুদ্ধ রোধ মানে শুধুমাত্র একটা বর্তনী, যে বর্তনীতে শুধুমাত্র রোধ আছে, রোধ ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, সেই রকম বর্তনীতে একটা এসি প্রবাহ যদি দিই, তার ক্ষেত্রে আমরা বিভিন্ন রাশিগুলো নির্ণয় করব, একদম ফেজর ডায়াগ্রাম থেকে শুরু করে সবকিছু। তো প্রথমে একটা বর্তনী আঁকবে, যেহেতু এক্ষেত্রে বললাম বিশুদ্ধ রোধ যুক্ত বর্তনী, সেখানে তুমি এসি অ্যাপ্লাই করছো, এটার ভ্যালু এখানে ই ইকুয়াল টু লিখবো E0 সাইন ওমেগা টি। ঠিক আছে, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, যেটা রেজিস্ট্যান্স থাকবে শুধু আর, তুমি অ্যাপ্লাই করেছো ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, তার জন্য এখানে যে প্রবাহটা তৈরি হবে আই, তার ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করতে হবে, এবং
ওই দশা কত দশা হবে, দশা পার্থক্য কত, সেগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বিশুদ্ধ রোধের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, আমরা ডিসি যেরকম পড়েছিলাম ডিসির মতন করেই এটা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে প্রমাত্রা আই সমান আমরা জানি কি ভি বাই আর, তাহলে এখানে আমি ই অ্যাপ্লাই করেছি, তাহলে ই বাই আর হবে, তাহলে ই এর ভ্যালু কত, ই জিরো সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর, তাহলে ই বাই আর, এই জিরো বাই আর, এটাকে আমরা আই জিরো বলবো, আই জিরো সাইন ওমেগা টি। দেখো এখানে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুজনকে যদি কম্পেয়ার করি, এটা যদি কম্পেয়ার করি তাহলে দেখো দুজনের দশাটা কিন্তু একই, এই যে এইটা তো দশা নির্দেশ হয় নাকি, সাইনের পরে যে টার্মটা থাকে দশা, দুজনের দশা সেম, কারণ দশা পার্থক্য কি হবে, শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যদি ফেজর ডায়াগ্রাম আঁকতে বলা হয়, তাহলে এইদিকে টাইম অক্ষ আর এখানে তুমি ইটা প্রকাশ করে দিলে ই, ঠিক আছে। তাহলে এইটা তোমার ওমেগা টি, ওমেগা টি, আর আরেকটা আইটা কি হবে, সেও তো ওমেগা টি, তার মানে কি এর উপরেই থাকবে একই লাইনের উপর, এবং যেহেতু দেখতে পাচ্ছ আইটা এর থেকে কম হচ্ছে, সেই জন্য পিছিয়ে থাকবে, এইটা হবে অভিক্ষেপ, এইটা আই হবে আর এইটা হবে তোমার ই, ঠিক আছে। এইটা হয়ে গেল ফেজর ডায়াগ্রাম। আচ্ছা, এবার এখানে দশাটা যেহেতু সেম দশা বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে এইটা শুধুমাত্র জেনে রাখবে একটু, যে এই পরিবর্তিত যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, ভোল্টেজ এটা ই, আর পরিবর্তিত প্রবাহ এটাকে যদি আমি আবার আই দ্বারা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এদের দশা সেম দশা তো, আর এক্ষেত্রে শুধু প্রমাত্রাটা কম, সেই জন্য এটা আমি ডট ডট দিয়ে আঁকছি, এই জিনিসটা হবে, ঠিক আছে, এইরকম হবে আর কি। তাহলে এই যে দেখো, মানে যে সময়ে এ ম্যাক্সিমাম হচ্ছে কে না ই জিরো বা ই, সেই সময়ে দেখো আইও ম্যাক্সিমাম হচ্ছে, যেই সময় এ মিনিমাম হচ্ছে সেও মিনিমাম হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে দুজনের দশাটা সেম, ঠিক আছে, যেটা ফেজর ডায়াগ্রামেও দেখিয়েছি। এবার এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধটা এখানে রেজিস্ট্যান্স এই আরটা, সেটা এই জায়গাটা আমি বলছি না, এটা পরে আসবো। এবার এই বর্তনীতে কতটা ক্ষমতা ব্যয় হচ্ছে, ব্যয়িত ক্ষমতাটা নির্ণয় করতে হবে। তো ব্যয়িত ক্ষমতা নির্ণয় করার জন্য আমরা ক্ষমতা সমান আমরা জানি, একদম ক্লাস 10 থেকে পড়ে এসেছি, যে পি, ব্যয়িত ক্ষমতা পি সমান কি আই ইন্টু ভি, এটা পড়েছিলে। তাহলে এখানে আই ইন্টু ই হবে, আই আর ই অ্যাপ্লাই করেছো। আচ্ছা, আই এর ভ্যালু তুমি পেয়েছো আই জিরো সাইন ওমেগা টি, আর ই এর ভ্যালু পেয়েছো ই জিরো সাইন ওমেগা টি, জাস্ট এখানে আই জিরো ই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি, এটা হচ্ছে। তাহলে এটা যেহেতু পরিবর্তিত ক্ষমতা হবে, মানে ক্ষমতারও তো ভোল্টেজ বা কারেন্টের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, যেমন এই যে সামনে যেটা বলছিলে যে প্রমাত্রা পরিবর্তন হচ্ছে, আই স্কোয়ার, আই এর মান যেমন ভাবে পরিবর্তন হবে আই স্কোয়ারের মানও সেরকম ভাবে পরিবর্তন হবে, তাহলে ক্ষমতাও ঠিক সেরকম ভাবেই পরিবর্তিত হবে। সেই জন্য এই ক্ষমতারও একটা গড় মান থাকবে, ঠিক আছে। সেই গড় মানটা নির্ণয় করা হয় পূর্ণচক্রে, সেই পূর্ণচক্রে গড় মান পি এভারেজ, যেটা আমরা বলি যে এই বর্তনী থেকে কতটা পরিমাণ ক্ষমতা অপচয় হচ্ছে বা কতটা ক্ষমতা সে ব্যবহার করছে, তাহলে সেটা আমরা নির্ণয় করবো পি এভারেজ, এটা তোমার 1/t পূর্ণচক্রের জন্য 0 to t এই ভি আই জিরো ই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে এই ই জিরো আই জিরোটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আই জিরো ই জিরো বাই টি ইন্টিগ্রেশন 0 to t সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তো এই জায়গাটা একটু বলে রাখি, আগের দিনের মতোই এই যে ভ্যালুটা, এইটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড একটা ইন্টিগ্রেশন, যেটার ফুল লিমিট যেটা দেওয়া আছে 0 to t পূর্ণচক্রে, সেক্ষেত্রে আপার লিমিট বাই 2, মানে 0 to t হলে এটা আপার লিমিট বাই 2 এটা লিখতে পারবে, এবং স্কোয়ার থাকতে হবে আর কি এই অপেক্ষকটা, সাইন বা কসের যাই হোক না কেন, সাইন অপেক্ষক বা কস অপেক্ষক এই দুটোর 0 to t যদি থাকে তাহলে এটার ভ্যালু হয়ে যায়
আপার লিমিট বাই 2। এটা ইন্টিগ্রেশন করে তুমি দেখাতেও পারো নাও পারো। টি বাই 2 হবে, আপার লিমিটটা হচ্ছে টি বাই 2, টি কেটে যাচ্ছে তাহলে বাই 2 হচ্ছে। তার মানে এটা আমরা লিখতে পারবো I0 বাই √2 ইন্টু E0 বাই √2, √2 ইন্টু √2 সমান তো 2। তাহলে এইটা তোমার IRMS, এটা হচ্ছে ERMS। ঠিক আছে, তাহলে তোমার বিশুদ্ধ বর্তনীতে যে ক্ষমতাটা অপচয় হলো বা ব্যবহার হলো সেটা হচ্ছে P এভারেজ ইকাল টু তোমার IRMS ইন্টু ERMS। ঠিক আছে, বাস এবারে আসবো বিশুদ্ধ আবেশক। বিশুদ্ধ আবেশকে যদি তোমার এই এসি বর্তনীটা এসি ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে এই রাশিমালাগুলো কি হবে। কুণ্ডলী, এই আবেশক কুণ্ডলীর মধ্যে একটা তুমি এসি পরিবর্তিত ভোল্টেজ অ্যাপ্লাই করছো ই, যার ইন্ডাকট্যান্স ধরে নাও এল। তো এতে যখন তুমি প্রবাহ পাঠাচ্ছ, এই প্রবাহটা মানে তড়িৎচালক বলটা অ্যাপ্লাই করার ফলে এখানে তোমাদের এটা অ্যাপ্লাই করা হচ্ছে তড়িৎচালক বল ই ইকাল টু E0 সাইন ওমেগা টি। এটা 1 নম্বর সমীকরণ ধরে নাও। ঠিক আছে, তো এর ফলে এখানে একটা প্রবাহ হবে, প্রবাহ একটা সৃষ্টি হবে এবং আমি এটা আগে থেকেই ধরে নিচ্ছি এই প্রবাহটা একটা পরিবর্তিত প্রবাহ। যেহেতু তড়িৎচালক বলটা পরিবর্তিত, স্বাভাবিকভাবে আমাদের সাধারণ ধারণা থেকে বলতে পারবো যে প্রবাহ মাত্রাটাও পরিবর্তিত হবে। এটা এই বইয়ে যেটা দেওয়া আছে তার থেকে একটু আমি আলাদা করছি ক্যালকুলেশনটা। তাহলে এখানে প্রবাহ মাত্রাটা আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি যে প্রবাহ মাত্রা এক্ষেত্রে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, দোষা পার্থক্যটা একটা থাকবে ধরে নিয়েই করছি। যদি থাকে তাহলে ফাইয়ের একটা ভ্যালু বেরোবে, আর যদি না থাকে ফাইয়ের ভ্যালু 0 হবে। ঠিক আছে, বা যদি এটা দোষা আগিয়ে থাকে তাহলে প্লাস হবে, যদি পিছিয়ে থাকে তাহলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রবাহমাত্রাটা I। তাহলে এখানে যদি প্রবাহমাত্রা পরিবর্তন হয় তাহলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে সেই আবিষ্ট তড়িৎচালক বল E সমান আমরা জানি মাইনাস L DI বাই DT। তাহলে এটাকে যদি অবকলন করে দিই তাহলে দেখো মাইনাস L ওমেগা I0 cos ওমেগা টি প্লাস ফাই, এটা আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তাহলে নিট তড়িৎচালক বলটা কত হচ্ছে, নিট তড়িৎচালক বল ই, হ্যাঁ এইটা এবারে যেহেতু এক্ষেত্রে একটা বলি এটা হচ্ছে নিট তড়িৎচালক বল, তো ক্যাপিটাল ই মাইনাস ছোট ই। তাহলে এইটা যেহেতু এখানে বলা হয়েছে যে পিওর রেজিস্টিভ, এই সরি ইন্ডাকটিভ, মানে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 0, তাহলে এখানে ওহম সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, মানে নিট ভিটা হচ্ছে এটা ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে যেহেতু আর 0 তাহলে এটা কি হবে ইকুয়াল টু 0। তার মানে আমি লিখতে পারবো ই ইকুয়াল টু ছোট ই, তাই তো। তাহলে এখানে ই এর ভ্যালুটা বসিয়ে দাও, ই এর ভ্যালু হচ্ছে E0 সাইন ওমেগা টি, আর ছোট ই এর ভ্যালুটা কত, মাইনাসটা এখানে আর হবে না, এখানে তো মাইনাস বসিয়ে দিয়েছি, এটা তো তোমার প্লাস ছিল, লব্ধিটা তো ই প্লাস ছোট ই, যেহেতু এর ভ্যালুটা মাইনাস সেই জন্য এটা হয়েছে। তাহলে সেই জন্য এখানে ই এর ভ্যালুটা হবে L ওমেগা I0 cos ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, তাহলে এবারে এই দুটো ইকুয়েশনকে আমি তুলনা করার জন্য এটাকে আমি করে দিচ্ছি কি cos ওমেগা টি প্লাস সরি মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু L ওমেগা I0 cos ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, মানে এটা পাই বাই 2 মাইনাস ওমেগা টি আর কি, সমান তো সাইন ওমেগা টি। তাহলে এবারে তুলনা করো এইটার সঙ্গে, মানে বামপক্ষ ডানপক্ষ, এটার সঙ্গে এইটা তুলনা করো। তাহলে তুমি লিখবে E0 ইকুয়াল টু L ওমেগা I0, এইটা একটা পাবে, আর এইটা ইকুয়াল টু এইটা, কারণ ওমেগা টি প্লাস মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু ওমেগা টি প্লাস ফাই। তার মানে এখানে ফাই ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, দোষা পার্থক্যটা পেয়ে গেলাম।
আর এখানে প্রবাহ মাত্রাটা দেখো I0 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে E0 বাই ওমেগা এল। ঠিক আছে, এই ব্যাপারটাই আমাদের পরে কাজে লাগবে। যাই হোক, আমি এখন রাশিমালাটা লিখে নিচ্ছি প্রবাহ মাত্রা। তাহলে আমি যেটা পেলাম প্রবাহ মাত্রা রাশিমালা I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে এই দুটো তুলনা করলে মানে 1 নম্বর এবং এই 2 নম্বর যেটা যদি হয়, এই দুটো যদি তুলনা করি তাহলে দেখো এদের দশাটা ওমেগা টি থেকে এই পাই বাই 2 কিন্তু পিছিয়ে থাকছে। মানে আগে তড়িৎচালক বলটা যাচ্ছে, তারপরে পাই বাই 2 দশাতে পিছিয়ে থাকছে প্রবাহ মাত্রাটা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ফেজর ডায়াগ্রামটা আঁকি তাহলে ডায়াগ্রামটা কিরকম হবে? তাহলে এক্ষেত্রে আমি এটা ই লিখলাম, এটার যেটা অভিক্ষেপটা এটা হবে ই, যেটা এইখানে ছিল ওমেগা টি। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রাটা কোথায় হবে? পাই বাই 2 পিছিয়ে এইরকম জায়গায়, এবং ভ্যালুটা অবশ্যই এর থেকে কম হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আই, এবং টোটালটা এই যে টোটাল কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফেজর ডায়াগ্রাম হলো। এবার এখান থেকে এর ইম্পিডেন্সটা বের করতে হবে, মানে বাধাটা। যেমন ধরো আগেরটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আই ইকাল টু, সেক্ষেত্রে ই বাই আর ছিল, মানে E0 বাই আর ছিল, E0 বাই আর। তাহলে এখানে আরটা কি ছিল? সেখানে বাধা। তাহলে এক্ষেত্রে দেখো এই যে রাশিমালাটা I0 ইকাল টু কত? E0 বাই ওমেগা এল। তাহলে এই ওমেগা এলটাই হচ্ছে এখানে বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, এটাকে ইম্পিডেন্স বলা হয়। সেটা প্রকাশ করা হয় জেড দ্বারা, জেড দ্বারা প্রকাশ করা হয়। অবশ্যই এটা শুধু জেড নয়, এটা এক্স এল ইকাল টু ওমেগা এল। ঠিক আছে, তো এই টোটাল রাশিটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইম্পিডেন্সকে জেড। এবং এটা শুধুমাত্র ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে তোমার ইম্পিডেন্স যদি জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে বলবে ওমেগা এল। ঠিক আছে, তো এই ইম্পিডেন্সটা কিভাবে ভ্যারি করছে ওমেগার সঙ্গে ধরো একটা নির্দিষ্ট আবেশক কুণ্ডলীর সঙ্গে এই ওমেগা এক্স এল ইকাল টু কত? ওমেগা এল হচ্ছে, তো তার এলটা কনস্ট্যান্ট। তাহলে এখানে এই এক্স এলটা ওমেগার সঙ্গে সমানুপাতিক। তাহলে এবারে ধরে নাও যদি ডিসি সার্কিট হতো, এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো ইম্পিডেন্সের ভ্যালুটা কত। ডিসি সার্কিটের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ওমেগাটা কত? 2 পাই এফ ইন্টু এল। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত? ডিসি ভোল্টেজের 0, তাহলে এই ভ্যালুটা 0। তাহলে এক্সএল কত? ইম্পিডেন্স 0। তাহলে ডিসি এখানে কোনো কাজ হবে? ডিসিকে কেউ বাধা দেবে? পারবে কি? পারবে না। তাহলে সেখান থেকে এইটা থেকেও আমরা বলে দিতে পারলাম। তো এটাই তোমাদেরকে জেনে রাখতে হবে, ইম্পিডেন্সের সাথে এই ওমেগার সঙ্গে বা ফ্রিকোয়েন্সির সঙ্গে ইম্পিডেন্সটা কিভাবে ভ্যারি করে সমানুপাতিকভাবে। আবার ক্যাপাসিটিভ সার্কিট যখন পড়বো তখন দেখবে আলাদা রকম হবে, সেটা আসছি পরে। আচ্ছা, এখানেও আবার বের করব তোমার ওই লেখচিত্রটা। আচ্ছা, লেখচিত্রটা বইয়ে এখানে যেটা দেওয়া আছে সেরকম ভাবেই করতে পারো। জাস্ট একটু দেখিয়ে দিই তার আগে। তোমার প্রবাহ মাত্রাটা কোথায় পেলাম? হ্যাঁ, এইটা একটু এইটাকেই, এই ইকুয়েশনটাকেই আমি একটু মডিফাই করে দিচ্ছি। দেখো, ওমেগা টু মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই 2, এটা কি লিখবো বলো তো? কসের টার্মে কস পাই বাই 2 লিখা যায় তো? না, মাইনাস হবে, মাইনাস একটা মাইনাস কমন নিতে হবে, তো মাইনাস আসবে কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখানে এর যে লেখচিত্রটা আঁকবো, সেই লেখচিত্রটা এইরকম। তড়িৎচালক বলটা, সরি, এটা হচ্ছে সময় অক্ষ। সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তড়িৎচালক বল ই। ঠিক আছে,
তার সাপেক্ষে প্রবাহমাত্রাটা পরিবর্তন হবে। দেখো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি ছিল, এর শুরু মানে এখানে যে E=0, T=0 তে E=0 ছিল, I=0 ছিল, কিন্তু এখানে যদি আমি T=0 পুট করে দিই, দেখো E=0 হচ্ছে, কিন্তু এখানে T=0 তে আইটা কত, -I0, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা শুরু হচ্ছে এইরকম জায়গা থেকে, মানে এইরকম, ঠিক না? তাহলে এইটা তুমি উল্টো দিকে দেখাতে পারো, সরি এটা একটু টেনে দিই, বুঝলে, এটা কম হবে তো প্রভাবটা। এইটা হচ্ছে, তাহলে এখান থেকে শুরু হবে, একটা অংশ দেখো, এটা তোমার হাতে আমাদের সঙ্গে ম্যাচ হচ্ছে না, সরি এটা তো কাট করবে, এখানে এরকম হবে আর কি, মানে T=0 তে I= তখন -I0 হচ্ছে, ঠিক সরল বইতে যেমন করেছিলাম ক্লাস 11 এ, কিন্তু সেই যে ছক করে করে করেছিলাম না, টি এর বিভিন্ন মানের জন্য সেখানে y বা x এর মানটা ছিল, এখানে সেরকম ভাবে এটা মাইনাস দিয়ে শুরু হলো, -I0, তো সেখান থেকে এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, তখন এ যেই সময়ে 0 হচ্ছে I0, সেই সময় দেখো এ ম্যাক্সিমাম, মানে তুমি এখানে বসিয়ে দাও না, টি এর ভ্যালুটা π/4 বসিয়ে, সরি T/4 বসাও, এটা ওমেগা টি ছিল, তো ওমেগার জায়গায় আমি লিখছি 2π/t, আর এখানে যে ছোট টি ছিল সেই ছোট টি এর জায়গায় ক্যাপিটাল T/4 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে sin π/2 ম্যাক্সিমাম। তাহলে এইটাও দেখো, এটা যদি তাই করো 2π/T × T/4 কেটে যাচ্ছে, π/2 হচ্ছে, cos π/2 সমান কত, 0। তাহলে দেখো যেই সময়ে, মানে এইটা হচ্ছে T/4 সময় না, T/4 সময়ে এ যেখানে ম্যাক্সিমাম, এ সেখানে 0, ঠিক আছে? তাহলে সেই এইরকম ভাবে π/2 দশাতে পিছিয়ে থাকবে, প্রবাহমাত্রা যখন 0, তখন অলরেডি নেগেটিভ হয়ে আছে, পিছিয়ে আছে দশাটা, ঠিক আছে? তার মানে এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে একটি পিওর ইন্ডাকটিভ সার্কিটে, মানে যদি একটি পরিবর্তিত ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তার ফলে যে প্রবাহমাত্রা পাওয়া যাবে, সেক্ষেত্রে প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলের দশার পার্থক্যটা কত হয়, π/2 হবে। এক্ষেত্রে প্রবাহমাত্রা তড়িৎচালক বলের থেকে π/2 আগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা গুলিয়ে ফেলবে, ক্যাপাসিটিভ হলে এগিয়ে যাবে আর ইন্ডাকটিভ হলে পিছিয়ে থাকবে, তাহলে এখানে কোনটা আগিয়ে থাকছে কোনটা পিছিয়ে থাকছে এত ক্যালকুলেশন তো করে বের করবে না, সেই হিসাবে তোমাকে মুখস্থ রাখতে হবে এটা পিছিয়ে থাকবে বলে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে ওই ক্ষমতাটা বের করতে হবে, কতটা পরিমাণ অপচয় হচ্ছে ক্ষমতা, একই রকম ভাবে ক্যালকুলেশন করব যেমন রোধের ক্ষেত্রে করেছিলাম। এখানে ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা P সমান I × V, এখানে তোমার I এর জায়গায় একবারে করে দিচ্ছি I0 sin ωt মাইনাস π/2, এটাকে আমি ওই মাইনাস সাইনটাকে এখন বাদ দিয়ে, মাইনাসটা শুধুমাত্র অভিমুখ ছিল তো, ওটা বাদ দিয়েই করছি, মাইনাস ধরেও করতে পারো, মাইনাস একটা সবসময় লিখতে হবে আর কি। তাহলে এটা আমি একবারে লিখে দিচ্ছি cos π/2, cos ωt লিখে দিচ্ছি, I এর ভ্যালুটা মাইনাস cos ωt ছিল, আমি cos ωt লিখছি, আর ইটা কত ছিল, E0 sin ωt, এটা ছিল তো। তাহলে এক্ষেত্রেও আমি যদি I0 আর E0/2 করে দিই, এটা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, sin 2ωt, এটা আসবে। তাহলে এক্ষেত্রেও সেই পূর্ণ চক্রে গড় ভ্যালুটা নিতে হবে, পূর্ণ চক্রের গড় ভ্যালু 1/t × 0 to t তোমার I0 E0/2 × sin 2ωt
ডিটি। এটা কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমার I0 E0/2t ইন্টিগ্রেশন 0 to t sin 2ωt dt। এটা তুমি ইন্টিগ্রেশন করে দেখাতে পারো, না হলেও এটা ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফর্মুলা থেকে আমরা বলে দিতে পারবো এটার ভ্যালু 0। ঠিক আছে, তাহলে দেখো গড় পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতার ভ্যালু 0। মানে এটা যদি পিওর ইন্ডাকটিভ হয়, মানে এখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, কারণ তুমি দেখলে আগেরটাই রেজিস্ট্যান্স থাকলে সেখানে কিছু পরিমাণ ক্ষমতার অপচয় হচ্ছে, মানে ক্ষমতার ব্যবহার হচ্ছে। কিন্তু যদি এটা পিওর ইন্ডাকটিভ হয়, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে কিন্তু ব্যয়িত ক্ষমতাটা 0 হবে, অর্থাৎ কোনো রকম শক্তি অপচয় করবে না। ঠিক আছে, তো যেটা তোমরা জানবে যে বর্তমান দিনে এই যে রেগুলেটর গুলো, পাখার যে রেগুলেটর, যেটা আগে সেই একটা বড় বসানো থাকাতো, সেটা থেকে এরকম ছোট হয়ে গেল। হয়তো বলবে তোমরা এখন যে জায়গা ছোট কমানোর জন্য বা দেখতে ভালো করার জন্য এটা করেছে, প্র্যাকটিক্যালি কিন্তু তা নয়। মানে এটার একটা সৌন্দর্য আছে, সবই ঠিক, তার সাথে সাথে এদের তোমার পাওয়ার কনজাম্পশনটা খুব কম হয়। মানে এর যদিও কোনো জিনিস তো আর পিওর হবে না, বিশুদ্ধ একবারে 100% তো ইন্ডাকটিভ হতে পারে না, রেজিস্ট্যান্স একটা থাকবেই, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব কম থাকে। এবারে এখানে এই যে রোধটা বাড়া কমাটা হচ্ছে, অর্থাৎ বাধাটা বাড়া কমা হচ্ছে, সেটা তোমার ওই ইন্ডাক্টর বাড়িয়ে কমিয়ে, ইন্ডাকটেন্সের মানটা বাড়িয়ে কমিয়ে এখানে ইম্পিডেন্সটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, কারণ এর ফ্রিকোয়েন্সিটা একই। কারণ তোমরা ইম্পিডেন্সটা করলে তো যে XL = ωL, তাহলে ওমেগা এখানে কনস্ট্যান্ট, মানে 50 হার্জ, এখানে তো 50 থেকে 60 হার্জ হয় এসি বর্তনীতে, এসি কারেন্ট আমাদের যেটা ইন্ডিয়াতে সাপ্লাই হয়, তাহলে এখানে এলটাকে চেঞ্জ করা হয় আর কি। ঠিক আছে, তাহলে এল চেঞ্জ করে তোমার এই ইম্পিডেন্সটাকে বাড়ানো কমানো হয়। যেমন রোধ বাড়ালে প্রমাত্রা কমে যাচ্ছিল, এক্ষেত্রেও সেরকম ইম্পিডেন্স বাড়ালে প্রমাত্রা কমে যাবে। সেইভাবে পাখার ঘূর্ণন গতিটাকে কমানো যায় বা বাড়ানো হয়। ঠিক আছে, তাহলে এইগুলো ব্যবহার করলে, যেহেতু এক্সট্রা করে কোনো শক্তি খরচ করছে না, কেবলমাত্র যে যন্ত্রে বা যে সার্কিটে আমি এটা অ্যাপ্লাই করছি, সেই যন্ত্র যতটা পরিমাণ শক্তি খরচ করবে সেটাই হবে, নিজে আলাদা করে খরচ করছে না। যেটা আগে রেজিস্টিভ যে রেগুলেটর গুলো ছিল, সেগুলো সে নিজে গরম হয়ে যেত, তো বাধা দিত, তার সাথে সাথে নিজে গরম হতো। তাহলে নিজে গরম হওয়া মানে সে তো তাপ উৎপন্ন করবে, সেই তাপটা তো আমার দরকার ছিল না, নষ্ট হচ্ছে, ওটা অপচয় হচ্ছে। এটা কিন্তু সে করছে না, সেটা করছে না। ঠিক আছে, তো সেই জন্য এইগুলো হচ্ছে ইকোনমিক্যাল হয়। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো তোমার বিশুদ্ধ আবেশক। হ্যাঁ, এখানে একটু বলে রাখি কেন শক্তিটা খরচ করছে না। শক্তিটা খরচ করছে না কেন, আমরা ক্যালকুলেশন মানে থিওরিটিক্যালি এটা জানলাম, যে ক্যালকুলেশন করে দেখালাম যে গড় ব্যয়িত ক্ষমতাটা 0 হচ্ছে। কিন্তু শূন্যটা কি করে হচ্ছে বলো তো? তার কারণ তোমরা এটা নিশ্চয়ই জানবে, এটা পড়েছো আগের চ্যাপ্টারতে, তড়িৎচুম্বকীয় আগের চ্যাপ্টারতে, যখন কোনো এই কুণ্ডলী, আবেশক কুণ্ডলীর মধ্য দিয়ে কোনো একটা তড়িৎ প্রবাহ পাঠানো হয়, এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। সেই শক্তির ভ্যালুটা মনে আছে কি? হাফ অফ Li², এই ফর্মুলাটা জানো। তাহলে এখানে তুমি যখনই একটা প্রবাহ পাঠাচ্ছ, যেমন ভাবে প্রবাহমাত্রা পরিবর্তন হবে, সেইভাবে এই শক্তিটাও বাড়া কমা হবে, মানে শক্তির লেখচিত্রটাও এইরকম ভাবে পরিবর্তন হবে। এখানে তোমার অবশ্য I² হচ্ছে, নেগেটিভ পার্টটা থাকবে না, মানে একটা শক্তি খরচ করবে। ঠিক আছে, তো এই যে আইটা, মানে সময়ের সাপেক্ষে আইটা যে বাড়ছে, যতক্ষণ পর্যন্ত বাড়ছে, দেখো এইটা পর্যন্ত বাড়লো, তো মানে একটা অর্ধচক্রের জন্য এইটা পর্যন্ত বাড়লো, তাহলে যেই সময়ে বাড়ছে তার মধ্যে কি এখানে শক্তিটা স্টোর হচ্ছে। ঠিক আছে, এবারে যখনই আবার প্রবাহ কমে যাচ্ছে, তখন কি করছে, সেই শক্তিটা আবার রিলিজ করছে। কাকে দিচ্ছে? যে যন্ত্রের সঙ্গে লাগানো আছে তাকে সেই শক্তিটা সরবরাহ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ অর্ধচক্রের জন্য দেখা যাচ্ছে কি, মানে তোমার T/4 পর্যন্ত, T/4 সময় পর্যন্ত এনার্জিটা নিজে গেইন করছে, আর পরবর্তী T/4 অর্থাৎ এখান থেকে এই সময়ের মধ্যে সে কি করছে, সেই এনার্জিটা রিলিজ করে দিচ্ছে, আবার পুনরায় ফেরত দিয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, কোনো রকম সে শক্তি খরচ করছে না। ঠিক পরবর্তী অর্ধচক্রের জন্য একই রকম, মানে নেগেটিভ পার্টটা তো তাই, মানে এখান থেকে নেগেটিভ দিকে শক্তিটা বাড়বে, আর এখানে আবার রিলিজ করবে।
ঠিক আছে। তাহলে এই জন্য ইন্ডাক্টর কোনো রকম শক্তি নিজে ধরে রাখে না, সেটা তোমার এই লাস্ট স্ট্যান্ডাতে আছে, এখানটা দেখবে। আচ্ছা, একই রকম ভাবে এটা ধারকযুক্ত কোনো বর্তনী যদি হয়, এটার আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, কারণ এলসিআরটাই মেন দরকার তোমাদের, ওই এলসিআরটাই দেখাবো। এটার ক্ষেত্রে ধারকযুক্ত কুণ্ডলীর ক্ষেত্রে ওই একই রকম ভাবে ইন্ডাক্টরের মতোই ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে, এই দুটোর ক্ষেত্রে একই আর কি মানে ঘটনাগুলো। তো সেই হিসাবে এখানে আমি শুধু এটা বলে দিচ্ছি, এখানে যদি তোমার ই ইকাল টু E0 সাইন ওমেগা টি এটা অ্যাপ্লাই করো, এর যদি ধারকত্ব সি হয়, তাহলে এখানে যে প্রবাহ মাত্রাটা পাবে, এই প্রবাহ মাত্রাটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে আই ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। দেখো আগেরটার ক্ষেত্রে মাইনাস ছিল, মানে পিছিয়ে ছিল, এটা ক্যালকুলেশনটা আমি করছি না, এটা করলে দেখতে পাওয়া যাবে এখানে তোমার প্লাস পাই বাই 2 আসবে, মানে দশাটা পাই বাই 2 এগিয়ে থাকছে। তাহলে এখানে ফেজের ডায়াগ্রাম এখানে যেটা করেছো এইটা তাহলে হবে না, তখন কি হবে? হ্যাঁ, তুমি এইরকম ভাবে দেখাতে পারবে, এটা এতটা হবে না, এরকম। তাহলে এর অভিক্ষেপ এইটা হবে, ঠিক আছে। এইখানে তোমার পাই বাই 2 হবে, এই দিকটা তখন থাকছে না পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। ইম্পিডেন্স এটা, এবার ইম্পিডেন্সটা কি হবে, এখানেও ক্যালকুলেশনটা করলে যেটা আসবে, এর যে ইম্পিডেন্সটা এটা এক্সি বলা হয়, এক্সি ক্যাপাসিটরের জন্য, যেমন ইন্ডাক্টরের জন্য এল ছিল, ক্যাপাসিটরের জন্য এক্সি বলা হচ্ছে। এক্সিটা কত হবে, এটা 1/ωc হয়, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে বেরোবে, এটা আমি আর দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো আগের ক্ষেত্রে এক্স এল সমান ছিল ওমেগা ইন্টু এল, তাহলে এখানে এই এক্স এলটা ওমেগার সঙ্গে সমানুপাতিক ছিল। এই ক্ষেত্রে দেখো এক্সিটা 1/ωর সঙ্গে, মানে এই ক্ষেত্রে তোমার যত কম্পাঙ্ক বাড়াবে সেক্ষেত্রে তার ইম্পিডেন্সের ভ্যালুটা কমবে, ঠিক আছে। সেই হিসাবে এর যে লেখচিত্রটা এইরকম হয়, এদিকে তোমার যদি ওমেগা আর এদিকে যদি এক্সি প্রকাশ করা হয়। আর এর ক্ষেত্রে ছিল স্ট্রেট লাইন, এটা হচ্ছে এক্স এল, মানে এল সার্কিটের ক্ষেত্রে সমানুপাতিক ছিল কম্পাঙ্কের সঙ্গে। আর যদি রেজিস্টিভ হয় সেটা কি হবে, কম্পাঙ্কের সঙ্গে কোনো পরিবর্তন হয় না, এটা একটা লেখচিত্র থেকে পেয়ে যাবে। আচ্ছা, ইম্পিডেন্সটা হলো, এবার এই ক্ষেত্রেও তুমি ব্যাখ্যা করতে পারবে ডিসি সার্কিটের ক্ষেত্রে কোনো ইম্পিডেন্সের ভ্যালুটা একই রকম ভাবে কি হবে, ইনফিনিটি, কারণ ওমেগা 0, এই ফ্রিকোয়েন্সিটা 0, ফ্রিকোয়েন্সি 0 হলে এক্সি সমান কত হচ্ছে, ইনফিনিটি, অসীম বাধা, কোনো তড়িৎ প্রবাহ ওর মধ্যে দিয়ে হতে পারবে না, যেটা আমি আগে বলছিলাম। প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম প্লেট দুটোর মাঝে ফাঁকা ছিল, তাহলে এখানে তোমার কি হচ্ছে, মানে থিওরিটিক্যালি দেখাচ্ছে যে ওমেগার ভ্যালু 0 হলে তোমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এটা অসীম, প্রতিঘাতটা অসীম। প্রতিঘাত যদি বেশি হয় তাহলে কোনোভাবে প্রবাহ হবে না, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এই ক্ষেত্রে যেহেতু দশা পার্থক্য পাই বাই 2 হচ্ছে, তাহলে এখানে তোমার যদি ব্যয়িত ক্ষমতাটা বের করতে বলে কি হবে, ব্যয়িত ক্ষমতা আগের যেমন ছিল পাই বাই 2 যেমন হয়েছিল তার ক্ষেত্রে 0, তাহলে এই ক্ষেত্রেও 0 হবে, ঠিক আছে। তাহলে এইরকম পিওর রেজিস্টিভ, এই পিওর ক্যাপাসিটিভ বা পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে দিয়ে যদি তুমি তড়িৎ প্রবাহ পাঠাও, যেহেতু এখানে কোনো প্রবাহ এই ক্ষমতা অপচয় হচ্ছে না, সেই জন্য এটাকে এই যে কারেন্টটা, মানে ওই বর্তনীতে যে কারেন্টটা ফ্লো হয় যেটা যায়, এটাকে ওয়ার্ডলেস কারেন্ট বলা হয়, ওয়াটলেস, কোন রকম ক্ষমতা অপচয় করছে না বলে, ঠিক আছে। তাহলে যদি বলে তোমাদের ওয়ার্ডলেস কারেন্ট কি, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এটা বলতে হবে বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ আবেশকযুক্ত কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহ পাঠালে বা পরিবর্তিত কোনো তড়িৎচালক বল যুক্ত করলে এতে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় তার জন্য কোনো রকম শক্তি খরচ বা অপচয় হয় না, সেই জন্য এটাকে ওয়ার্ডলেস কারেন্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এলসিআর, মানে এই অংশটাই তোমাদের ইম্পর্টেন্ট, মানে এখান থেকেই তোমাদের কোশ্চেন টোশ্চেন গুলো যাবতীয় আছে, ঠিক আছে।
তো এলসিআর হঠাৎ করে শুরু করে দিলেই তো তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যেত, সেই জন্যই আমি ইন্ডিভিজুয়ালি এল আর বা সি গুলো দেখালাম। ঠিক আছে, তো এই এলসিআর থেকেই আমি কিন্তু সব ইন্ডিভিজুয়ালি মানে এল ওমেগা এল, এই এক্সএল বা এক্সসি এইগুলো সবগুলো বের করে নিতে পারবো। এলসিআর বর্তনী এখানে তোমাদের একটা কম্বিনেশনই আছে, মানে কম্বিনেশন মানে যেরকম রোধের সমবায় ছিল না, রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, মানে কতগুলো রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে আবার কিছু রোধকে সমান্তরাল সমবায় যোগ করলে, বা এরকম হতে পারে মিশ্র সমবায়ে কিছু সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে আর কিছু সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে, তারপরে সেটাকে আবার কোনোভাবে শ্রেণী সমবায় যোগ করলে, এরকম যদি কম্বিনেশন হয় সেটা তোমার মিশ্র সমবায় হয়েছিল। কিন্তু এক্ষেত্রেও সেরকম পসিবিলিটি হয়, মানে তোমার যতগুলো কম্পোনেন্ট মানে এল সি বা আর এগুলোকে শ্রেণীতে কিছু সংখ্যক সমান্তরাল কিছু শ্রেণী এইভাবে মিশ্র সমবায়ও তৈরি করা যায়। তো তোমাদের সিলেবাসে যেটা আছে শুধুমাত্র শ্রেণী সমবায়টা, এল সি আর শ্রেণীতে আছে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে প্রথমে আমি এটা একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে একটা ইন্ডাক্টর আছে, তারপর ধরো একটা ক্যাপাসিটর আছে, এইভাবে তুমি যুক্ত করে একটা পরিবর্তিত এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছো। পরিবর্তিত ভোল্টেজ এখানে ধরে নাও ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি অ্যাপ্লাই করলে, এটা আর, এটা এল, এটা সি। টোটাল যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো এই ই, এইটা এর এগেনস্টে কিছুটা ড্রপ হবে, এর এগেনস্টে কিছুটা ড্রপ হবে, এর এগেনস্টে কিছুটা, অর্থাৎ এইটা ভি সরি এটা ই আর এটা হচ্ছে ইএল এবং এটা ইসি। এটা যদি হয় তাহলে ই ইকাল টু ই আর প্লাস ইএল প্লাস ইসি, এটা বলা হয়। এবারে এখানে দেখো মানে ক্যালকুলেশন করলে যেটা এইটা বসিয়ে দিবে E0 সাইন ওমেগা টি আর ইকাল টু ই আর, এটা সমান কি আই ইন্টু আর, তো নাকি আই ইন্টু আর, আর আয়ের মানটা আমি এখানে ধরে নিচ্ছি সামথিং আই ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা ধরে নিচ্ছি। তাহলে এখানে আই আর এটা ই এল যদি হয়, ই এল সমান কত এল, আচ্ছা মাইনাস সাইনটা ধরছি না, এল ডিআই বাই ডিটি প্লাস ইসি, এটা সমান কি হয় বিপরীত চালক বলটা কিউ বাই সি। এটা যেমন ছিল এর ডান দিকে লিখে দিই, এটা E0 সাইন ওমেগা টি, এখানে এটা আইটা এটা ধরেছি, এবারে এটা কি করব অবকলন করে দেবো ওই পক্ষকে, ওই পক্ষকে অবকলন করলে এইটা তোমার আসবে ডিআই বাই ডিটি ইন্টু আর প্লাস এল ইন্টু ডি টু আই বাই ডিটি টু প্লাস ডিকিউ বাই ডিটি, মানে এটা তোমার আই বাই সি ইকাল টু E0 বাই E0 ইন্টু ওমেগা ইন্টু কস ওমেগা টি। ঠিক আছে, এটা হবে। এবারে এখান থেকে এল ডি টু আই বাই ডিটি টু প্লাস আর ইন্টু ডি আই বাই ডিটি প্লাস আই বাই সি ইকাল টু E0 ওমেগা কস ওমেগা টি, এটা হচ্ছে। এইখানে যেটা তোমাদের এখান থেকে এই রূপটা আসার পরে এইটা একটা ওই অবকলন সমীকরণ। এই অবকলন সমীকরণের সমাধান ম্যাথমেটিক্সে করেছো নাকি? করেছ? তো সেই সমাধানের একটা প্রসেস আছে এখানে, এখানে সেটা দেখানো নেই, এটা সহজ হবে বলে এই বইটাতে এটা দেখানো আছে। ছায়ের বইয়ে যদি দেখো দেখবে অনেক বড় একটা ক্যালকুলেশন করা আছে, হ্যাঁ জেডটা বের করার জন্য অনেক বড় ক্যালকুলেশন করা আছে, এটা একটু ছোট হবে। তো সেই হিসাবে এইটা যদি করে নাও, এই রাশিমালাটা নিয়ে আসার পরে সমাধান, সাধারণ সমাধানটা যেটা আছে আই সমান, একবার এটা লিখে দেওয়া যায়, আই সমান তোমার
E0 বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার একবারে বের করে দেওয়া যায়। ঠিক আছে, প্রমাত্রাটা। তো যেখানে এই টোটাল পুরো ভ্যালুটা যে এইটাকে বলা হচ্ছে এর ইম্পিডেন্স। মানে দেখো প্রথম থেকে একটু মনে করে দেখো, এটা I0 ছিল, I0 এটা I0, আর যদি এটা I বলো তাহলে তোমার এইখানে যেটা আসবে এর সঙ্গে কোনটা, এইটা যদি আমি I করি তাহলে কি হবে, এই যে E0 এই যে এইটা আছে তো cos ওমেগা t, এটাকে তুমি ওই একই রকম ভাবে sin ওমেগা t মাইনাস পাই বাই 2 ওটা লিখতে পারবো। তার মানে এখান থেকে দশাটা পেয়ে যাবো। ঠিক আছে, sin ওমেগা t মাইনাস ফাই আর কি। তো এখানে এটা যদি I0 হয়, I0 সমান E0 বাই এটা হচ্ছে, যেখানে এইটা হচ্ছে কি ইম্পিডেন্সটা, এই পুরো টার্মটা এইটা আগে করেছিল না এল বা আর এল সার্কিটে দেখালাম না তোমার I0 E0 বাই কি ছিল ওমেগা এল, এই ওমেগা এলটা ইম্পিডেন্স ছিল। তোমার ক্যাপাসিটিভ সার্কিটে সেটা পেলে তোমার E0 বাই 1 বাই ওমেগা সি, এটা তোমার ইম্পিডেন্স ছিল। তাহলে এইটা এলসিআর বর্তনীর ক্ষেত্রে এইটা হচ্ছে পুরোটা ইম্পিডেন্স। ঠিক আছে, যেখানে আমি এটা জেড দ্বারা প্রকাশ করছি, জেড সমান রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এইখানটা থেকে আমি বলি, তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে সবগুলোই বেরিয়ে যাবে। যদি পিওর রেজিস্টিভ হয় তাহলে সেক্ষেত্রে L0 CO0, মানে এটা জিরো মানে বাদ নেই আর কি, মানে এখানে জিরো বসাবে না, অ্যাকচুয়ালি নেই এটা ভাববে। তাহলে এই টোটাল টার্মটাই থাকছে না, তো এটা আর স্কোয়ার অর্থাৎ জেড ইকাল টু আর হয়ে যাচ্ছে, এটা পিওর রেজিস্টিভ। যদি পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এল আর আর নেই, তাহলে জেড ইকাল টু কত হচ্ছে 1 বাই ওমেগা। আবার যদি পিওর তোমার হচ্ছে ইন্ডাকটিভ হয় তাহলে তোমার আর বাদ আর সিও বাদ, তাহলে সেক্ষেত্রে জেড ইকাল টু হয়ে যাচ্ছে এল ওমেগা এল। ঠিক আছে, মানে এই রাশিমালাটা থেকে কিন্তু প্রত্যেকটা ইম্পিডেন্স কত হবে প্রত্যেকটা বর্তনীর ক্ষেত্রে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে এই ইম্পিডেন্সটা যেটা আমি তোমরা বের করেছো এই যে জেড, এইটাকে যদি একটু চিন্তা করে দেখি, দেখো যে কোনো তুমি ওই পজিশন ভেক্টর, আমি একটু বলি পজিশন ভেক্টর এক্স ইকাল টু রুট ওভার অফ আর মড, যেটা লিখেছিলে আর মড সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা আর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এরকম যদি লেখা হয়, তাই তো। তার মানে এর যে লেখচিত্রটা ছিল একটু যদি দেখো নিশ্চয়ই এরকম হবে। এই পয়েন্টটা যেটা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা যদি থিটা হয় তাহলে এখানে ট্যান থিটা সমান কি লিখেছিলে, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, তাই তো। ঠিক একই রকম ভাবে একটু চিন্তা করে দেখো তো, এইটা তোমার এক্স আর এটা ওয়াই হচ্ছে নাকি, তাহলে এইটাই হচ্ছে তোমার ইম্পিডেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, মানে এইরকম ভাবে আমি এইটাকে জেড প্রকাশ করব, তাহলে এই ভ্যালুটা এই দিকটা কি হবে, এটা তোমার ওয়াই আর এটা এক্স, তো তার মানে এইটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, আর এইটা হচ্ছে কি আর, তাহলে এই কোণটা হচ্ছে কি ফাই। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে যদি ট্যান ফাই নির্ণয় করতে বলে, মানে দশাটা দরকার, ওই যে পিওর ক্যাপাসিটিভে তুমি বললে দশাটা পাই বাই 2 আগিয়ে থাকে, পিওর ইন্ডাকটিভ হলে পাই বাই 2 পিছিয়ে থাকে। তাহলে এলসিআর বর্তনীতে আইটা কত কোণে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে, যেটা আমি ফাই ধরেছি, তাহলে এটা আগেও থাকতে পারে আবার পিছিয়েও থাকতে পারে। এই যে দ্বিঘাত সমীকরণের এই যে সমাধানটা ছিল না, এই সমাধানটাতেই মাইনাস ফাই তখন থেকে ধরে নিয়েছে, মাইনাস ফাই, মানে এই যে I ইকাল টু E0 বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু তোমার কি হচ্ছে সাইন
ওমেগা টি মাইনাস ফাই। এইটা হচ্ছে সাধারণ সমাধানটা, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ সমাধান, মানে সমাধান করে পেয়েছে। তাহলে এই ফাইটা তো আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি এই সমীকরণ থেকে, যেটা বললাম যে ট্যান ফাই ইকুয়াল টু, যেখানে ফাই সমান এটা হবে ট্যান ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। এবারে যেটা বলছিলাম যে যদি পিওর ইন্ডাকটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, তো সব পিছিয়ে থাকে, পাই বাই 2 পিছিয়ে থাকে তো, কিন্তু এখানে তো পিওর নেই, এখানে ক্যাপাসিটিভ আছে, রেজিস্ট্যান্স আছে। যদি ওমেগা এল এর ভ্যালুটা মানে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্সটা তার থেকে যদি ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা কম হয় তাহলে কি হচ্ছে, এই রাশিটা পজিটিভ হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ফাই পজিটিভ হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে এই টোটাল রাশিটা কি হবে, পজিটিভ নাকি? মানে এই ফাইটা যদি পজিটিভ হয় মানে ওমেগা টি থেকে এটা পিছিয়ে আসছে, তো ফাই পরিমাণ পিছিয়ে আসছে তো দশাটা। সেখানে ফাই এর ভ্যালুটা কত ছিল পিওর ইন্ডাকটিভ হলে, পাই বাই 2, তাহলে এখানে পাই বাই 2 নয় ফাই, ঠিক আছে? তাহলে ফাই পরিমাণ পিছিয়ে থাকবে, ঠিক আছে? সেই ফাই এর ভ্যালুটা কত, ট্যান ইনভার্স ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে ওমেগা এল এর থেকে 1 বাই ওমেগা সিটা বেশি, তাহলে তখন কি হবে, এটা তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ হয়ে গেলে তার মানে এটা পজিটিভ হচ্ছে, তার মানে কি ফাই এগিয়ে থাকছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদেরকে যদি এই রাশিমালাটা তুমি মুখস্থ রাখতে পারো তাহলে এখান থেকেও তুমি বলে দিতে পারবে যে পিওর রেজিস্টিভ হয় তাহলে সেক্ষেত্রে পিওর রেজিস্টিভ মানে কি, এইটা আর এইটা থাকছে না, তার মানে এটার ভ্যালুটা 0, তাহলে ফাই সমান কত হচ্ছে 0 বাই সামথিং, মানে 0, ফাই 0। তাহলে পিওর রেজিস্টিভে ফাই 0 আমরা পেয়েছিলাম ওখানে। আবার একই রকম ভাবে তুমি যদি পিওর ইন্ডাকটিভ বলো তাহলে এইটা তোমার আর 0, তাহলে সামথিং বাই 0 সমান ইনফিনিটি, ফাই ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, ঠিক আছে? একই রকম ভাবে পিওর ক্যাপাসিটিভ যদি হয় তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস পাই বাই 2, ঠিক আছে? তাহলে মানে এই ফর্মুলাটি যদি মুখস্থ রাখো তাহলে সেখান থেকেও তোমরা বলে দিতে পারবে যে দশা কোণে আগিয়ে থাকছে না পিছিয়ে থাকছে, কত দশা কোণে আগিয়ে থাকছে পিছিয়ে থাকছে বের করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার ইম্পিডেন্সটা করে দিলাম। হ্যাঁ, এবারে এখানে তোমার পাওয়ার ফ্যাক্টরটা আসবে, মানে যেখানে এই যে ব্যয়িত ক্ষমতার রাশিমালা আমরা যেটা পেয়েছিলাম পি সমান, হ্যাঁ এখানে ওই ফেজর ডায়াগ্রামটা তাহলে এই ক্ষেত্রে ফিক্স করতে পারলে কি, এটা ফিক্স করতে পারবে ফেজর ডায়াগ্রাম? তুমি ইটা নাই জানিয়ে দিলে, ইটা এ ওমেগা টি, এটা ই। এবার আইটা আগেও থাকতে পারে কিছুটা, পিছিয়েও থাকতে পারে কিছুটা, ঠিক আছে? কখন আগিয়ে থাকবে, যদি ক্যাপাসিটিভ হয় মানে ওমেগা সিটার ভ্যালু যদি বেশি হয়, আর কখন পিছিয়ে থাকবে যদি ওমেগা এর ভ্যালু বেশি হয়, ঠিক আছে? তাহলে সেইখান থেকে তুমি ফেজর ডায়াগ্রামটা দেখাতে পারবে, দুটো গ্রাফই দেখাবে, একবার একটা বলবে ওমেগা এল গ্রেটার দেন 1 বাই ওমেগা সি, আর একটার ক্ষেত্রে বলবে তোমার লেস দেনটা, ঠিক আছে? আর এবার ক্ষমতাটা আছে, এটা হলেই তোমার হয়ে যাবে ক্ষমতা। তাহলে পি সমান আই ইন্টু ভি, তাহলে এখানে আয়ের ভ্যালু হচ্ছে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, এটাই বেরিয়েছিল। আর ই এর ভ্যালু হচ্ছে E0 সাইন ওমেগা টি, এই সাইন ওমেগা টি, ই এর ভ্যালুটা E0 সাইন ওমেগা টি। তাহলে এখানে I0 E0 সাইনটাকে ভেঙে দাও, সাইন এ মাইনাস কস বি, তাহলে সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই ইন্টু সাইন ওমেগা টি, ঠিক আছে? তাহলে এটা তোমার I0 E0 গুণ করে দাও সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই মাইনাস সাইন ওমেগা টি কস, সরি কি করলাম গো, হ্যাঁ ঠিক আছে, সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই, ঠিক আছে? এবারে 2 দিয়ে এখানে গুণ করে দাও, হবে তো? তাহলে এটা তোমার I0 E0 বাই 2 সাইন স্কোয়ার ওমেগা টি
cos phi মাইনাস এটা করে দাও sin 2 ওমেগা t sin phi, তাই তো? হ্যাঁ, এবারে সেই পূর্ণচক্রে গড় মান নিয়ে নাও, এটা আর আলাদা করে করছি না, আপার লিমিট বাই 2 হবে I0 E0 বাই 2, এইটা তোমার 2 ইন্টিগ্রেশন 0 টু t t হবে sin স্কয়ার ওমেগা t dt cos phi আর মাইনাস এই টার্মটা মাইনাস তোমার এটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি ইন্টিগ্রেশন এখানে ঢুকে দিচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই t 0 টু t sin 2 ওমেগা t dt ইন্টু sin phi, ঠিক আছে? তাহলে এইটাও সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফর্মুলা থেকে এটা 0 হয়ে যাচ্ছে, এটা তোমার আপার লিমিট বাই 2, ঠিক আছে? তার মানে এই 2 কেটে যাচ্ছে, তাহলে I0 E0 বাই t ইন্টু t বাই 2 ইন্টু cos phi, ঠিক আছে? তাহলে এখানে t কেটে যাচ্ছে, তাহলে I0 E0 cos phi বাই √2 ইন্টু √2 মানে IRMS ইন্টু ERMS ইন্টু cos phi। এই cos phi টাকেই পাওয়ার ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? তো এইখান থেকেই এই cos phi টা থেকে কেন এটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হচ্ছে, যদি phi এর ভ্যালু পাই বাই 2 হয়ে যায় তাহলে 0 হয়ে যাচ্ছে, মানে যেটা পিওর ক্যাপাসিটিভ বা পিওর ইন্ডাকটিভে পেয়েছিলে 0 হচ্ছে, কিন্তু পিওর রেজিস্টিভ যদি হয় তখন এই phi এর ভ্যালু কত? phi এর ভ্যালু 0, তাহলে cos phi সমান তখন 1 হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসাবে সেখানে তখন ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এই টার্মটা দ্বারা বলতে পারছো কোনো একটা বর্তনী ক্ষমতা ব্যয় করছে কি করছে না, সেই জন্য এটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে কি এই বর্তনীর একটা কিউ গুণক একটা আছে, কিউ গুণকটা কি, মানে তার আগে তোমার এই অনুনাদটা জানতে হবে আর কি, শ্রেণী অনুনাদ ব্যাপারটা ওইটুকুটা একটু, মানে আমরা ওই এলসিআর বর্তনীর ক্ষেত্রে যে প্রবাহমাত্রার রাশিমালাটা, সর্বোচ্চ প্রবাহের রাশিমালাটা পেয়েছিলাম, সেটা হচ্ছে E0 বাই জেড, জেড মানে হচ্ছে √r² প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে একটা নির্দিষ্ট বর্তনীর ক্ষেত্রে এখানে আর তো কনস্ট্যান্ট আছে, আর এলও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, এই ওমেগার ভ্যালুটাকে যদি আমি পরিবর্তন করি, করলে, কারণ তোমরা দেখলে তো আগে দেখলে যে যদি ওমেগা বাড়াই ইম্পিডেন্স, ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা বেড়ে যাচ্ছে, আর যদি ক্যাপাসিটিভ ইম্পিডেন্স হয় সেটা তখন কমে যাচ্ছে ব্যস্তানুপাতিক, তাই তো? তো এই হিসাবে একটা সময় ওমেগার একটা নির্দিষ্ট মানের জন্য দেখো এই ওমেগা এল ইকাল টু 1 বাই ওমেগা সি হবে, মানে এইটা বাড়বে, ওমেগা বাড়ালে কি হবে, ওমেগা এল বাড়বে আর 1 বাই ওমেগা সিটা কমবে, তো যার ফলে এইটা বাড়তে বাড়তে একটা জায়গায় পৌঁছাবে, আর ইও কমতে কমতে একটা জায়গায় পৌঁছাবে, যার ফলে কি হবে, একটা সময় সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে কম্পাঙ্কের জন্য, মানে ওমেগার একটা নির্দিষ্ট মানের জন্য, সেটা ধরে নিচ্ছি ওমেগা ইকাল টু ওমেগা 0 হলে তোমার ওমেগা 0 এল ইকাল টু 1 বাই ওমেগা 0 সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওমেগার মানটা যখন ওমেগা 0 হচ্ছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই টার্মটা 0, তাহলে সেক্ষেত্রে তোমার প্রবাহটা কত হচ্ছে, I0 ইকাল টু E0 বাই আর, তার মানে তোমার পিওর রেজিস্টিভ সার্কিটে যে কারেন্টটা পাচ্ছিল সেই কারেন্টটাই পাচ্ছ, তাহলে প্রবাহমাত্রাটা সেক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে। এইটাকেই অনুনাদ বলা হয়, শ্রেণী অনুনাদ, ঠিক আছে?
তাহলে সেই শ্রেণী অনুনাদের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, কম্পাঙ্ক কত কম্পাঙ্কের জন্য শ্রেণী অনুনাদটা সৃষ্টি হয় সেটা জাস্ট এখানে ওমেগা জিরো স্কোয়ার ইকাল টু 1/LC হচ্ছে, অতএব ওমেগা জিরো ইকাল টু 1/√LC। মানে এটা তোমাদের অঙ্ক করার জন্য বা এমসিকিউ এর মধ্যে থাকে, এল এর মান সি এর মান দিয়ে দেখবে ফ্রিকোয়েন্সি বের করতে পারবে। ফ্রিকোয়েন্সি কি 2πf, মানে এটা f0 বলছি, 1/√LC। তাহলে f0 সমান কত 1/2π 1/√LC। ঠিক আছে, এই এল এর এবং সি এর মান দেওয়া থাকবে, f0 বের করতে হবে। ঠিক আছে, আর একটা এখানে ছিল তোমার বর্তনীর কিউ গুণক। তো এটা জাস্ট একটু থিওরিটিক্যালি তোমাদেরকে বুঝতে হবে, কিছু নয়। যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমি বললাম না, যে বাড়াতে বাড়াতে একটা সময় প্রভাব বেড়ে যাচ্ছে, এই একটা নির্দিষ্ট মানের জন্য প্রভাব বাড়ছে, সেখান থেকে বিচ্যুত হলেই মানে ফ্রিকোয়েন্সি তার থেকে বাড়ালেও তোমার কমে যাবে প্রভাবটা, আর তার থেকে কমালেও কমে যাবে। কথাটা বুঝতে পারলে? মানে ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট মানের জন্য প্রবাহটা ম্যাক্সিমাম হয়েছে, প্রবাহ ম্যাক্সিমাম হওয়া মানে এখানে ক্ষমতা ম্যাক্সিমাম হবে, তাই তো? তাহলে ওই কম্পাঙ্ক থেকে এবারে যদি কিছুটা বাড়িয়ে দাও কম্পাঙ্ক, তাহলে এই অনুনাদের শর্ত বিঘ্নিত হচ্ছে। যদি ওখান থেকে কমে যায়, অর্থাৎ ওমেগার ভ্যালু ওমেগা জিরোর থেকে কমে যায়, তাহলেও শর্তটা বিঘ্নিত হচ্ছে। তার মানে কি দুই ক্ষেত্রেই প্রমাত্রাটা কমে যাবে, মানে ক্ষমতা কমবে। তাহলে সেই ক্ষমতাটা কমতে কমতে, মানে ফ্রিকোয়েন্সি যদি এভাবে কমাতে থাকো, কমাতে কমাতে একটা ভ্যালু থাকবে যেই ভ্যালুর জন্য সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক হয়ে যাবে, সেটাকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়, অর্ধ ক্ষমতার কম্পাঙ্ক। এই অর্ধ মানে ক্ষমতার কম্পাঙ্ক দুটো থাকে, যেমন বললাম যে কম্পাঙ্কের ভ্যালু বাড়তে বাড়তেও কমবে, আবার কমলেও বাড়বে। তো সেই হিসাবে এই যে দুটো কম্পাঙ্ক পাবে, মানে এটা যদি তুমি এরকম একটা গ্রাফ পাও, যেটা ক্ষমতা আর এদিকে তোমার কম্পাঙ্ক, এটা যদি প্লট করো, তাহলে এই যে ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হচ্ছে, পি ম্যাক্স যেটা হচ্ছে, যে এটা পি ম্যাক্স ক্ষমতাটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা কত ওমেগা ইকাল টু ওমেগা জিরো হলে। এবারে এখান থেকে তুমি যখন কম্পাঙ্কটা বাড়ছে তখনও কমছে, আর এদিকে যখন কমাচ্ছে তখনও কমছে। তাহলে কমতে কমতে যখন ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক হবে, এটাকে বলা হচ্ছে ওমেগা 1। আর এই ভ্যালুর জন্য এই যে ক্ষমতাটা পাচ্ছে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, ব্যান্ডউইথ মানে যে কোনো তোমরা হয়তো শুনবে যে কোনো মোবাইল কমিউনিকেশনে বলো বা ওই ইন্টারনেটের ক্ষেত্রে ওই যে ব্রডব্যান্ডের ওই কানেকশন নেওয়া হয়, সেখানে বলে কি এত ব্যান্ডউইথ দেবে। তো ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে এইটা, যার ব্যান্ডউইথ যত বেশি হবে সেইখানে তত বেশি ডাটা তুমি সেখান থেকে পাবে। মানে রাস্তা তত বেশি চওড়া হবে আর কি, ব্যান্ডউইথ বেশি হওয়া মানে। ঠিক আছে, বেশি কম্পাঙ্কের মধ্যে এটা কাজ করতে পারবে। তাহলে এই ব্যান্ডউইথটা এটা এখন জেনে রাখো, যদিও তোমাদের কমিউনিকেশন সিস্টেমটা এবারে সিলেবাসে তোমাদের নেই, সেই জায়গায় এই কনসেপ্টটা কাজে লাগতো আর কি, ব্যান্ডউইথটা কি ওটা জানার দরকার হতো। ঠিক আছে।